নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। মোদী এবং শাহ ঘনিষ্ঠ বিজেপি নেতা নিশিকান্ত দুবে তার জোরালো মন্তব্য এবার সামনে উঠে এলো। তিনি বলেছেন, মোদী না থাকলে 150 সিটও পাবে না বিজেপি। এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, নিশিকান্ত দুবে বলেছেন 150 সিটও পাবে না মোদী না থাকলে, মোদীর নেতৃত্ব ছাড়া। মোদী না থাকার প্রশ্নটা কোথা থেকে আসছে? দেখো, মোদী না থাকার প্রশ্ন একটা জায়গা থেকেই আসছে। কদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে 75 বছর বয়স হলে এমনিতেই ছেড়ে দেওয়া উচিত পদ, তরুণ প্রজন্মের জন্য পদ ছেড়ে দেওয়া উচিত। এখন মোহন ভাগবত তো আরএসএস এর প্রধান। আরএসএস এর প্রধানের পদ থেকে যদি কেউ এই কথাটা বলেন, তাহলে তার একটা রিপার্কেশন তৈরি হয় এবং একটা কৌতূহল তৈরি হয়েছে। তাহলে কি মোদী 75 বছর বয়স হলে ছেড়ে দেবেন? সেপ্টেম্বরের 17 তারিখ নরেন্দ্র মোদীর 75 বছর বয়স হচ্ছে, আর মোহন ভাগবতের 75 বছর বয়স হচ্ছে 11ই সেপ্টেম্বর। তাহলে কি উনিও ছেড়ে দেবেন? না, সেটা পরের কথা। কিন্তু যেই মোহন ভাগবত এই কথাটা বলেছেন, এবং মোহন ভাগবত আরএসএস এর প্রধান, ফলে ওই উচ্চ পদে থেকে কেউ যদি কোনো মন্তব্য করেন, তাহলে সবাই ধরে নেন যে রেসপন্সিবলি করেছেন এবং একটা কোনো অর্থ আছে, কোনো মিনিং আছে এবং কাউকে বার্তা দিতে চাইছেন, গুরুত্বপূর্ণ। তো এই যে বার্তা দিতে চাইছেন, কাকে বার্তা দিতে চাইছেন? তো ইমিনেন্ট বার্তা দেওয়া তো নরেন্দ্র মোদী হতে পারে। তো এইটা শুধুমাত্র বিজেপির বাইরে নয়, বিজেপির মধ্যেও কিন্তু একটা আলোচনা তৈরি হয়ে গেছে যে মোহন ভাগবত কেন বললেন। তাহলে কি মোহন ভাগবত চাপ তৈরি করতে চাইছেন? কারণ নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় এসেছিলেন, তখন বিজেপিতে যারা প্রবীণ, যাদের 75 বছর বয়স হয়ে গিয়েছিল, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, তাদেরকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন। তারা বিজেপি আর সংগঠনের দায়িত্বে ছিলেন না। তো আজকে সেই প্রশ্নটা মোদীর কাছে বুমেরাং হয়ে ফিরছে। তো এই জায়গাটা যখন বুমেরাং হয়ে যাবে মোদীর কাছে, সেই প্রশ্ন যখন ফিরছে, তখন যদি আরএসএস এর প্রধান, যে আরএসএস বিজেপির অন্যতম চালিকা শক্তি বলে মনে করা হয়, তার প্রধান যদি আজ এ কথা বলেন, তাহলে তো একটা রিপার্কেশন হতে বাধ্য। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে নিশিকান্ত দুবে এর উত্তর দিচ্ছেন। তার মানে মোদী অমিত শাহর শিবিরের একজন নেতা, তিনি পাল্টাও জবাব দিয়ে বলছেন যে মোদী না থাকলে 150 সিটও পাবে না। তার মানে কোথাও না কোথাও এটা গিয়ে লেগেছে। এবং নিশিকান্ত দুবে, তুমি জেনে রাখবে, এমনি এমনি হয়তো বলেননি, হয়তো তাকে দিয়ে বলানো হয়েছে। কারণ তুমি দেখবে যে অতীতের বিভিন্ন বিজেপি রণকৌশলে প্রথমে নিশিকান্ত দুবেকে দিয়ে বলানো হতো, একটা লিটমাস টেস্ট। তুমি দেখবে মহুয়া মৈত্র কাণ্ডেও বিজেপি হই হই করে মহুয়া মৈত্র পেছনে পড়ে গেছিল, কিন্তু প্রথম শুরু করেছিলেন নিশিকান্ত দুবে। তো ফলে এই যে আরএসএস প্রধান যেটা বলেছেন, তার মধ্যে একটা প্যাটার্ন রয়েছে বলেই মনে করা হচ্ছে, এবং সেই কারণেই হয়তো নিশিকান্ত দুবেরা রিয়েক্ট করেছেন। মোহন ভাগবত যখন বলেছেন 75 বছর বয়স হলে ছেড়ে দেওয়া উচিত, তাহলে কি মোদী সত্যিই ছেড়ে দেবেন 75 বছর বয়স হলে? দেখো, এইটা তো বিজেপির কোনো কনস্টিটিউশনে লেখা নেই, বা আরএসএস এর কনস্টিটিউশনেও লেখা নেই যে 75 বছর বয়স হলেই পদ ছেড়ে দিতে হবে। তুমি দেখো যে মোহন ভাগবত বলেছিলেন, তাদের যে আইডিওলগ মোরোপন্ত পিংলে, তার একটা কথা উদ্ধৃত করে, যে মোরোপন্ত পিংলে বলতেন 75 বছর বয়স যখন তোমার হয়ে যাবে এবং তোমাকে যখন কেউ শাল দিয়ে বরণ করবে, তখন তুমি বুঝবে তোমার পদ ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে। তো এখন আমরা জানি যে 2005 সালে যখন সুদর্শন ছিলেন আরএসএস এর প্রধান, সরসংঘ চালক, তো তখন বাজপেয়ীর বয়স প্রায় 80, লালকৃষ্ণ আডবাণীর বয়স প্রায় 75। তখনও সুদর্শন বলেছিলেন যে আডবাণী বাজপেয়ীর উচিত তরুণ প্রজন্মের জন্য ছেড়ে দেওয়া। বাজপেয়ী শোনেন। বাজপেয়ী বলেছিলেন, প্রশ্নের উত্তরে বলেছিলেন, না টায়ার্ড না রিটায়ার্ড, হেয়ালি করে বলেছিলেন। তো বাজপেয়ীও ছাড়েননি। তো এইটা কোথাও লেখা নেই যে 75 বছর বয়স হলেই ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, মোহন ভাগবত যদি 75 বছর বয়স হয়ে যাওয়ার পর যদি 11ই সেপ্টেম্বর বলেন যে হ্যাঁ আমি পদ ছেড়ে দিলাম, তাহলে ডেফিনেটলি একটা প্রেশার তৈরি হবে। বাট দ্যাট ডাজ নট মিন যে নরেন্দ্র মোদী ছেড়ে দেবেন। আমার মনেও হয় না যে মোহন ভাগবত চান যে নরেন্দ্র মোদী এখনই ছেড়ে দিন। এটার পেছনে একটা ডিফারেন্ট পারপাস আছে। এটা একটা কারণে হয়তো মোহন ভাগবত একটা চাপ তৈরি করতে চাইছেন, কিন্তু সেটা অ্যাকচুয়াল এটা চাইছেন না যে মোদী ছেড়ে দিন। মোদীর ওপরে হয়তো একটা অন্য কারণে চাপ তৈরি করতে চাইছেন, এবং সেই চাপটা সম্ভবত যে বিজেপির নতুন সভাপতি নিয়োগ নিয়ে। দেখো, জেপি নাড্ডার সভাপতি পদের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় লোকসভা ভোটের সময়। তারপরে 1.5 বছর সময় হয়ে গেল, বিজেপি এখনো নতুন সভাপতি বাঁচতে পারেনি। কেন পারেনি? আমার কাছে যতদূর খবর, যে আরএসএস চায়
মোদি অমিত শাহর যে যে গ্রিপ সেখান থেকে পার্টিকে বার করে নিয়ে আসতে। কারণ একটা ধারণা তৈরি হয়ে গেছে যে বিজেপি মানেই নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদী মানেই বিজেপি, কিন্তু কিন্তু আরএসএস তো সেটা সেই বিজেপি চায় না। বিজেপির তো একটা স্বতন্ত্র ক্যারেক্টার থাকবে, বিজেপি এবং নরেন্দ্র মোদীর সমর্থক হয়ে যাবে এটা কোনদিন আরএসএস চায় না। কিন্তু উইথ টাইমস গত 10 বছর 12 বছর ধরে যেটা হয়ে গেছে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মানেই বিজেপি, বিজেপি মানেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এইটা হয়ে গেছে। এইটা থেকে বার করে নিয়ে আসতে চান এবং সেই কারণে আরএসএস বারবার প্রেসার তৈরি করতে চাইছে যে এমন একজনকে পার্টি প্রেসিডেন্ট করা হোক যিনি অমিত শাহর হাতের পুতুল হয়ে থাকবেন না। দেখো জেপি নাড্ডা রাজ্য বিজেপি সভাপতি, কিন্তু সবারই ধারণা হচ্ছে যে অমিত শাহ চালাচ্ছেন। তো এই যে অমিত শাহ সরকারেও থাকবেন, পার্টিও চালাবেন, এইটা আরএসএস চায় না। আরএসএস চায় সঞ্জয় যোশীর মতো কেউ, যিনি একটা আরএসএস এর প্রচারক ছিলেন একটা সময় দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন, তার মতো কাউকে নিয়ে এসে পার্টি চালাতে। পার্টির মতো চলবে, সরকারের মতো চলবে, তাদের মধ্যে একটা সমন্বয় থাকবে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে সরকারে বসে কেউ পার্টিকে কন্ট্রোল করবে। এই জায়গাতেই একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে বলেই আমার মনে হচ্ছে, এবং যে কারণে কৌশলগতভাবেই হয়তো আরএসএস একটা মোদির উপর চাপ তৈরি করতে চাইছে, যে 75 বছরের কথাটা উস্কে দিচ্ছে, যে একটা প্রেশার ট্যাকটিক্স। কারণ সংঘ চায় যে দুটোকে আলাদা করতে, দুটো এক হয়ে গেছে। এবং যে কারণে তুমি দেখো না যে আজকে নিশিকান্ত দুবেও যে কথাটা বলছেন যে নরেন্দ্র মোদী না থাকলে বিজেপি দেশশীলও পাবে না, তার মানে নরেন্দ্র মোদী পার্টির ওপরে। নিশিকান্ত দুবে কি বলতে চাইছেন যে বিজেপির যে স্ট্রেংথ, বিজেপির যে জনভিত্তি, তার থেকে মোদির জনপ্রিয়তা, মোদির জনভিত্তি অনেক বেশি। তো আরএসএস এর কাছে কি কেউ পছন্দ হবে? আরএসএস এর কাছে কেউ ভালো লাগবে যে পার্টির থেকে, আরএসএস এর থেকে, বিজেপির থেকে একজন ব্যক্তি বড় হয়ে গেল? পার্টি তো সবার উপরে। বিজেপি কি বলে? সবার উপরে দেশ, তার উপরে পার্টি, তারপরে আমি বা অন্য কিছু। কিন্তু এখানে যদি পার্টির থেকে যদি ব্যক্তি বড় হয়ে যাচ্ছে, এটা কি আরএসএস এর পছন্দ হবে? পছন্দ হচ্ছে না। আরএসএস চাইছে যে পার্টির মতো চলুক, সরকারের মতো চলুক। সংঘাতের জায়গাটা হচ্ছে এইটাই। তার মানে ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব আছে, সেটা বলা যায়। অন্তর্দ্বন্দ্ব তো বিজেপি আর ছিলই, কিন্তু অন্তর্দ্বন্দ্বটা এবার অনেক বেশি প্রকাশ হয়ে গেল, মানে প্রকট হয়ে গেল। নিশিকান্ত দুবের এই যে প্রকাশ্যে বলা যে নরেন্দ্র মোদী না থাকলে দেড়শো সিটও পাবে না, এটা একটা ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়ে গেল আরএসএস কে। আরএসএস কে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হয়ে গেল যে দেখো নরেন্দ্র মোদী না থাকলে দেড়শো সিটও পাবে না। কিন্তু দেখো আরএসএস এর পারপাসটা বুঝতে হবে। আরএসএস কি চায়? আরএসএস তো চায় যে নরেন্দ্র মোদী অমিত শাহর পরেও বিজেপি পার্টিটা কন্টিনিউ করবে, কারণ পার্টি তো থেকে যাবে। আজকে যদি হয় যে নরেন্দ্র মোদী মানে বিজেপি, তাহলে নরেন্দ্র মোদীর জমানা যখন শেষ হয়ে যাবে, তাহলে কি বিজেপি শেষ হয়ে যাবে? আরএসএস এর কাছে তো ওইটাই, যে নতুন মুখকে খুঁজে আনা, যে নরেন্দ্র মোদীর অধ্যায়ের পরে বিজেপি পার্টিটা নতুন অধ্যায় রচনা করবে। এবং সেই কারণেই গত 1-1.5 বছর ধরে ক্রমাগত আরএসএস বলে আসছে। আমি জানি যে দত্তাত্রেয় ঘোষ বলে সম্প্রতি জেপি নাড্ডা, বিএল সন্তোষ এবং অরুণ কুমারকে ডেকে এই কথাটা বলেছেন, এবং জেপি নাড্ডা বলেছেন নাকি যে আপনারা নাম দিন, যে রাজ্য দলের সভাপতি পদের মুখ আপনারা দিন, কিন্তু কোনোদিনও আরএসএস নাম দেয় না। সেটা নিয়েও একটা অসন্তোষ তৈরি হয়েছে যে আমাকে নাম দিতে বলা হচ্ছে কেন? আমাদের তোমরা নাম দাও, আমরা বলে দেবো হ্যাঁ ঠিক আছে কি নেই, কিন্তু আমরা নাম দেব না। তো এইটা যে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা স্পষ্ট। তা না হলে 1.5 বছর সময় লেগে যাচ্ছে, বিজেপি প্রেসিডেন্ট বাছাই করতে পারছেন, এবং বাধ্য হয়ে কি হয় যে জাতীয় স্তরের প্রেসিডেন্ট, সর্বভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তারপরে রাজ্য স্তরের প্রেসিডেন্ট চেঞ্জ হবে। এতটা সময় চলে যাচ্ছে বলে বিহার, এই যে পশ্চিমবঙ্গের যে আজকে রাজ্য বিজেপি সভাপতি চেঞ্জ হলো, আগে কি ঠিক ছিল যে ন্যাশনাল লেভেলে আগে বিজেপি সভাপতি ঠিক হবে, তারপরে স্টেটের হবে, কিন্তু ন্যাশনাল লেভেলেই এত দেরি হচ্ছে, পরে স্টেটেরটা ঠিক করে দিতে বাধ্য হলো, কারণ স্টেটে ভোট চলে আসছে। তো এইটাই বোঝাচ্ছে যে নিশিকান্ত দুবের কথাটা হচ্ছে ওই বললাম না একটা লিটমাস, যেটা থেকে বোঝা যাচ্ছে যে কোথাও একটা বড় রকমের টানাপোড়েন তৈরি হয়েছে বিজেপি পরিবারের মধ্যে। এবং পারহ্যাপস গত 45 বছরে বিজেপি তৈরি হওয়ার পর 1980 সালে তারপরে এইরকম কোনো টানাপোড়েন অন্তত আমি দেখিনি। আমি বিজেপিকে খুব ক্লোজলি 2003 সালে দিল্লি থেকে দেখছি সাংবাদিকতা করার সূত্রে, যে এই টানাপোড়েন
বিজেপি আরএসএস এর মধ্যে কখনো দেখিনি। বিভিন্ন ইস্যুতে মতাদর্শগত ভাবে টানাপোড়েন হয়েছে। আরএসএস একটা খুব কট্টর একটা জায়গা থেকে অনেক কিছু বলেছে, সেই জায়গায় মতান্তর হয়েছে। কখনো আর্থিক নীতি নিয়ে হয়েছে, কখনো বিদেশ নীতি নিয়ে হয়েছে। জিন্না পর্বে যখন লালকৃষ্ণ আডবাণী মোহাম্মদ আলী জিন্নাকে ধর্মনিরপেক্ষ বলে দেন, তারপর একটা প্রবল টানাপোড়েন হয়েছে, কিন্তু সেটা মতাদর্শগত। কিন্তু পার্টির কন্ট্রোল, পার্টি থেকে বসবে, জাতীয় সভাপতি কে হবে, সর্বভারতীয় সভাপতি, তাই নিয়ে এরকম টানাপোড়েন কোনোদিনও হয়নি। এবং কোনোদিনও বাজপেয়ীর সময়তেও বিজেপি কোনোদিনও এই ধারণা দেয়নি যে আরএসএস এর উপরে বাজপেয়ী বা আরএসএস এর উপরে পার্টি। এই যে সংকট আপনি বলছেন যে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে একটা সমস্যার মুখে পড়েছে বিজেপি, সেই ক্ষেত্রে আমি বলবো যে কোথাও কি মুখের অভাব, সেই রকম কোন মুখ কি খুঁজে পাচ্ছে না বিজেপি? দেখো, একটা কেন্দ্রের শাসক দল, তার কোনোদিনও মুখের অভাব হতে পারে না। ধরো সর্বভারতীয় সভাপতি হিসেবে এমন একজনকে তুলে নিয়ে এলো বিজেপি, যাকে গোটা ভারতবর্ষের কেউ, মানে অনেকেই চেনে না। পার্টির লোকেরা হয়তো চেনে, হয়তো তিনি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার, তাকে পার্টির লোকেরা চেনে, কিন্তু জনসাধারণ তাকে চেনে না। কোনো অসুবিধা হয় না। আজকে তুমি যাকে পার্টি প্রেসিডেন্ট করে দাও, কালকে থেকে সবাই চিনে যাবে। ধরো শ্রমিক ভট্টাচার্য যতদিন রাজ্য বিজেপি সভাপতি হননি, শ্রমিক ভট্টাচার্য পার্টির মুখপাত্র ছিলেন, লোকে এমনি চিনত। অনেক সময় হতো কি যে শ্রমিক ভট্টাচার্য অনেক কিছু বাইট দিয়েছেন, সবকিছুকে টিভিতে দেখিয়েছে, সবকিছুকে খবরের কাগজে ছাপা হয়েছে, কারণ শ্রমিক ভট্টাচার্যের সেই ওজন তখন ছিল না। যেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হয়েছেন, তুমি দেখো তিনি যেখানে যাচ্ছেন, যা বলছেন টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজে বেরোচ্ছে, আমাদের ওয়ালে বেরোচ্ছে, ডিজিটাল মাধ্যমে বেরোচ্ছে। তার কারণ কি, তার একটা ওজন তৈরি হয়ে যায়, পদের একটা নিজের ওজন আছে। মুখটা এখানে হচ্ছে বিজেপি পার্টি জানবে, আরএসএস জানবে যে কে এফেক্টিভ হতে পারে, যার অর্গানাইজেশনাল স্কিল আছে, যার দক্ষতা আছে, যার যে ডোমিনেট করতে পারবে পার্টিকে, যে সবাইকে কন্ট্রোল করতে পারবে, যে সবাইকে নিয়ে চলতে পারবে, তিনি পার্টি প্রেসিডেন্ট হতে পারেন। সেটা তো বিজেপি, ধরো যখন নীতিন গডকরিকে আজকে বিজেপির প্রেসিডেন্ট করা হয়, সারা ভারতবর্ষে কজন নীতিন গডকরিকে চিনতেন? দিল্লিতে, আমি বলছি যে আমি তখন দিল্লিতে সাংবাদিকতা করতাম, দিল্লিতে 90% সাংবাদিক নীতিন গডকরিকে চিনতেন না। বিজেপি বিটের রিপোর্টাররা চিনতেন, বাকি বিটের রিপোর্টাররা নীতিন গডকরিকে চিনতেন। ফলে পদটার গুরুত্ব রয়েছে। তারপরে কিন্তু সেই নীতিন গডকরি পার্টি প্রেসিডেন্ট হয়ে গিয়ে একটা পরিচিত মুখ হয়ে গেছে। ফলে বিজেপি বা আরএসএস জানবেন যে কে এফেক্টিভ, কে লিডারশিপ দিতে পারবেন, ফলে তাকে তারা বেছে নিয়ে আসবেন। যে মুহূর্তে তিনি পার্টি প্রেসিডেন্ট হবে, সেই মুহূর্তে থেকে গোটা দেশ তার মুখ চিনে যাবে। কারণ কেন্দ্রের শাসক দল বিজেপি একটা বৃহৎ পার্টি, এতগুলো স্টেটে ক্ষমতায় রয়েছে, তার প্রেসিডেন্ট মানে অন্যতম ক্ষমতাধর একজন ব্যক্তি, তার পদের বিপুল ওজন, সেখানে তাকে মুখ চেনানোরই দরকার নেই। যে মুহূর্তে তুমি তাকে দেখাবে, সেই মুহূর্তে তিনি একটা পরিচিত মুখ হয়ে যাবেন। ফলে মুখ, এত বড় পার্টিতে মুখের অভাব, এটা আমি মনে করি না। একটা জিনিস যেটা বারবার উঠে আসছে, যে আরএসএস চাইছে যে সঞ্জয় যোশীকে রিইনস্টেট করতে, এবং সঞ্জয় যোশী, অনেকেই হয়তো ভুলে গেছেন যে 2001 থেকে 2005 পর্যন্ত সঞ্জয় যোশী ছিলেন বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক। তার মানে কি, দেখো বিজেপি পার্টির যে গঠনতন্ত্র, তাতে প্রেসিডেন্টের পরে যে অন্যতম ক্ষমতাশালী যে পদ বা যে নেতা হন, তিনি হচ্ছেন যিনি অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি হন। তো সঞ্জয় যোশী সেই অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে তিনি একটি বিতর্কে জড়ান এবং তিনি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বাইরে রয়েছে। তার ফলে সঞ্জয় যোশীর একটা প্রুভেন ট্র্যাক হয়েছে, তিনি আরএসএস এর প্রচারক ছিলেন, এবং তিনি সেই প্রচারক থেকে তিনি উঠে এসে এমন একটা পদে পৌঁছেছিলেন যে বিজেপি অর্গানাইজেশনাল সেক্রেটারি, এবং সেটা 20 বছর আগেই, 22 বছর আগেই। তাহলে তাকে রিইনস্টেট করার জন্য আরএসএস বলছে, এখন দেখার যে সঞ্জয় যোশী প্রেসিডেন্ট হয়ে যান, না তাকে বিজেপি জেনারেল সেক্রেটারি করে নিয়ে আসে, না অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি করে নিয়ে আসে। একটা তো কিছু করে নিয়ে আসতে হবে বলে মনে হচ্ছে, কারণ সেই প্রেশারটা আরএসএস তৈরি করছে। আরএসএস যেমনটা চাইছে যে শাহর কবজা থেকে বিজেপিকে বের করে আনতে, তাহলে শুভেন্দুদের কি হবে? শুভেন্দুদের নয়, শুভেন্দুর কি হবে তার কারণ হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী অমিত শাহ ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং আমরা দেখি যে প্রতি মাসেই 1 বার 2 বার 3 বার করে শুভেন্দু দিল্লিতে যান এবং অমিত শাহর সাথে দেখা করে আসেন। অমিত শাহ কলকাতায় এলেই শুভেন্দুকে ডেকে নেন, এবং তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এই বোঝাপড়াটা দেখো কেন তৈরি হয়েছে, এই বোঝাপড়াটা একটা ওয়ার্কিং রিলেশন। কারণ অমিত শাহ দেখেছেন যে পশ্চিমবঙ্গ বিজেপিতে শুভেন্দুর মতন হাইপার অ্যাক্টিভ, শুভেন্দুর মতন যে ছুটে বেড়ানো, এবং যার কন্ট্রোলে অ্যাটলিস্ট একটা জেলা আছে, বা যাকে পশ্চিমবঙ্গের ধরো দার্জিলিং থেকে
কাকদ্বীপ পর্যন্ত যার কিছু জনপ্রিয়তা আছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো জাতীয় পার্টির যিনি নেতা হবেন তিনি তো রাজ্যের এরকম নেতাকেই পছন্দ করবেন। তো ফলে এটা ঠিক যে অমিত শাহ যদি আজকে হাত থেকে পার্টির কন্ট্রোল চলে যায় তাহলে শুভেন্দুদের প্রাথমিক অসুবিধা হবে, কিন্তু যিনিই আসবেন, যিনিই নতুন সভাপতি হবেন, তারা তো পশ্চিমবঙ্গে একজন কার্যকরী নেতা দরকার হবে। ফলে তার সাথেও তারও একটা শুভেন্দুর সাথে ওয়ার্কিং রিলেশন তৈরি হয়ে যাবে। এমন নয় যে তার সাথে শুভেন্দুর কোনো বৈরিতা তৈরি হবে, বা শুভেন্দু অমিত শাহ ঘনিষ্ঠ ছিলেন বলে তার সাথে শুভেন্দুর সম্পর্ক থাকবে না, কারণ তাকেও তো পশ্চিমবঙ্গে বিজেপির প্রচার এবং প্রসার ঘটাতে হবে। ফলে তাকে দিয়ে করবেন, নতুন কাউকে দিয়ে তো করা যাবে না, যিনি এফেক্টিভ তাকে দিয়ে করাতে হবে। তো শুভেন্দুর যদি এফেক্টিভিটি থাকে তাহলে নতুন সভাপতির সাথেও শুভেন্দুর একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হয়ে যাবে। ফলে শুভেন্দুর যে খুব একটা বড় কোনো সমস্যা হবে তা আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, উইথ টাইমস যেভাবে একটা অমিত শাহর সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হয়ে গেছিল, নতুন একটা সম্পর্ক তৈরি করতে গেলে সেখানে একটু সময় লাগবে মাত্র, কিন্তু তার বেশি কিছু অতিরিক্ত কিছু হবে বলে আমার মনে হয়। আরএসএস কি কোথাও চাপ দিচ্ছে বিজেপিকে, বা এর শেষ কোথায়, ভবিষ্যৎ কোথায়? দেখো, সবকিছুরই একটা শেষ থাকে, এবং যেহেতু একটা 1-1.5 বছর ধরে একটা এপিসোড চলছে নতুন সভাপতি নিয়োগ করাকে নিয়ে, তো সেইখানে তো একটা জায়গায় বিজেপিকে একটা উপসংহার টানতেই হবে। তো এইটা একটা স্থায়ী লড়াই চলছে কোনো না কোনো জায়গায়, এবং আরএসএস তো কন্টিনিউয়াসলি প্রেসার দিচ্ছে। রিসেন্ট টাইমসে একাধিক মিটিং হয়েছে, আমি জানি যে বিএল সন্তোষকে ডেকে পাঠিয়েছিলেন দত্তাত্রেয় হোসবলে, এর পরে আর একটা মিটিং এ, সেকেন্ড মিটিং এ। তো ফলে কন্টিনিউয়াসলি একটা এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন হচ্ছে, তো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা হচ্ছে। এখন পার্লামেন্টের বাদল অধিবেশন শুরু হচ্ছে, নর্মালি অধিবেশন চলাকালীন বিজেপি সভাপতি বদল করে না, কারণ এটা তো একটা এক্সারসাইজ, নতুন সভাপতি দায়িত্ব নেবেন, সেটাকেও একটা সমারোহের একটা চেহারা দেওয়া হয়। তো সেইটা পার্লামেন্ট সেশন চলাকালীন হবে বলে আমার সন্দেহ আছে। আবার যেই পার্লামেন্ট সেশন শেষ হবে তখন শ্রাদ্ধ পিরিয়ড শুরু হয়ে যাবে, মানে আমরা জানি যে মহালয়ার আগে যে সময়টা, সেই সময়টা বিজেপি কংগ্রেস কোনো পার্টি ওই সময়টাকে শুভ সময় মনে করে না। আবার দেবীপক্ষ শুরু হলে তখন করে, কিন্তু করেনি মানে যে আবার করবে না এরকম নয়, বা পার্লামেন্ট চলাকালীন যে হবে নাই এটা আমি বলছি না, কিন্তু খুব শিগগিরই এরা আরএসএস এবং বিজেপি দুজনকে বসেই এটাকে সমাধান করতে হবে। তা না হলে একটা সর্বভারতীয় পার্টি, যে পার্টির একটা প্রেসিডেন্ট বাঁচতে পারছে না, এইটাও তো একটা খুব একটা ভালো মেসেজ যাচ্ছে না। এবং জেপি নাড্ডা মন্ত্রী, সেই সঙ্গে দলের সভাপতির পদে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন, তো এটা বিজেপির জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে না। তো আমার মনে হয় যে খুব শিগগিরই এর একটা নিষ্পত্তি হবে, কিন্তু স্নায়ুর লড়াই চলছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সেটা নিশিকান্তের বক্তব্যই তাতে প্রমাণিত। এই লড়াইয়ের শেষ কোথায় এবং এই বক্তব্যের কি পরিণতি হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। এই মুহূর্তের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে রাজ্য রাজনীতি, বিদেশ, খেলাধুলা এবং বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল, খবর এখন এখানেই।